আজকের গল্প হলুদ দুল। গল্পটি লিখেছেন ঋতুপর্ণা রুদ্র। প্রতিদিন ঘুম ভেঙে ৫-১০ মিনিট এপাশ ওপাশ করেই উঠে পড়ে সোহিনী, অথচ পাশে বোন তিতির তখনও ঘুমে অচেতন থাকে। আসলে এই ভোরবেলাটা বেশ টানে ওকে। ওই যে বাড়ির সামনে ছোট্ট বাগানে টগর গাছটায় সাদা ফুলের আলো হয়ে থাকা, বা মায়ের হাতে বানানো দড়ির মাচায় কুমড়ো গাছটার প্রতিদিন কিছুটা করে এগিয়ে যাওয়া, সিঁড়িঘরের কার্নিশে চড়াইদের কিসমিস, সব কিছুই ওকে মনে করিয়ে দেয় জীবন এগোচ্ছে। সোহিনীরও কি তাই নয়? এই যেন মনে হয় কিছুদিন আগেও স্কুলে পড়তো, তারপর কলেজে যেত, আর এখন একটু বাদেই অফিসে যেতে হবে। সেটাও তো এগিয়ে যাওয়া নাকি? আয়নায় নিজেকে একবার দেখে নেয় সোহিনী। অন্য বাঙালি মেয়েদের তুলনায় ও বেশ লম্বা, 5 ফিট 4 ইঞ্চি। ঈষৎ লম্বাটে মুখে টানা বড় বড় চোখ, পাতলা ঠোঁট, বাগালে একটা টোল পড়ে। মায়ের মতে এই টোলটার জন্যই নাকি ওর চেহারা অন্যরকম ব্যাপ্তি পেয়েছে। ভেবেই হেসে ফেলল ও। মায়েরা স্নেহের চোখে বড্ড বাড়াবাড়ি করে ফেলে। যেমন মা তেমনই আন্টি, এই দুজনে মিলে এমন হাবভাব করে যেন ও চেহারায় শর্মিলা ঠাকুর, রান্নাবান্নায় বেলা দে, স্মার্টনেসে বোরখা দত্ত, আর সেক্স অ্যাপিলে মন্দিরা বেদি। আন্টি তো ওকে লোকজনের সামনেই এমন আদর করতে শুরু করে দেয় যে বিপদেই পড়ে যায় সোহিনী। তবে আন্টির চাপে মাঝে মাঝে বেশ হাঁসফাঁসও দশা হয়, কারণ কথা শুরু করলে মোটেই তিনি থামার পাত্রী নন। বাগানে ইতিউতি কিছুক্ষণ ঘুরে রান্নাঘরে এসে 1 কাপ গরম জলে লেবু আর মধু সহযোগে খেয়ে নিল সোহিনী। তারপর পোশাক পাল্টে শুরু করে দিল এক্সারসাইজ। প্রথমে ফ্রি হ্যান্ড, তারপর কিছু আসন, প্রাণায়াম, আর শেষে অল্প সময় মেডিটেশন বা ধ্যান। সকালের এই ঘণ্টাখানেক সময় বড়ই প্রিয় ওর। এরপরে স্নান সেরে নেয়। মা ততক্ষণে রান্নাঘরে অনেক পদ বানিয়ে রেডি। খেয়ে নিয়েই অফিসের জন্য দে ছুট। স্নান সেরে এসে আজ একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরল সোহিনী, সাথে কলমকারি ব্লাউজ আর ছোট্ট টিপ। বেশি সাজাও ঠিক অভ্যাস নেই, তবে কানে একটা মানানসই হলুদ দুল হলে বেশ হতো। তেমন কিছু ওর নেই, তাই আপাতত ছোট্ট দুটো মুক্ত টাপ পরে নিল। মা খেতে দেবার আগে মোবাইল খুলে হোয়াটসঅ্যাপ দেখছিল সোহিনী। এমন সময় আন্টির ফোন এলো। এই রে, এত সকালে তো ফোন করে না আন্টি, আবার কি হলো? বলো আন্টি। শোন, ডোডোর কি হয়েছে জানিস? আমি তো জানি না কিছু। কেন? ঘরে শুয়ে আছে আর খাতায় কি যেন লিখে চলেছে। চা জল খাবার কিছুই খেলো না। এই রে, এবার চিন্তায় পড়ে যায় সোহিনীও। তুমি জিজ্ঞেস করনি? করলাম তো, বলল ব্যস্ত আছি, বিরক্ত করো না। যাকগে, তুমি এত ভেবো না। তোমার ছেলে তো এমনই হুঁকোমুকো হ্যাংলা, কিছু কাজ করছে হয়তো। আমি এখন ফোন রাখি, বেরোবো। আন্টিকে দমানো মুশকিল। এরপরেও পাক্কা 5 মিনিট বকবক করে তবেই ফোন ছাড়ল। সোহিনী যখন খুব ছোট্ট ছিল সেই সময় আন্টির সাথে পরিচয়। 2.5 বছর বয়সে বাবা ভর্তি করে দিয়েছিল সানশাইন প্রিপারেটরি স্কুলে। সেখানেই ওর ক্লাসমেট ছিল শ্রীমান তাতাই, অর্থাৎ প্রত্যুষ। শুধু ক্লাসমেট না, বেস্ট ফ্রেন্ডও ছিল। মানে দুজনে টিফিন ভাগ করে খেত, পেন্সিল আনতে ভুলে গেলে শেয়ার করত, মারপিটও হতো। তবে তাতায়ে থেকে তাতাইয়ের 1 বছরের বড় দাদা ডোডো মানে রিককে বেশি ভালো লাগতো সোহিনীর। সে পড়তো কেজিতে। স্কুল ছুটির পরে ডোডো আর তাতাইয়ের মা আন্টির সাথে একটু বকবক করে স্কুলের সব ঘটনা সাড়ম্বরে বিবৃতি করে তবেই নিজের দাদুর হাত ধরে বাড়ির পথে পা বাড়াতো সোহিনী। 2 ভাই শান্তভাবে মায়ের হাত ধরে দাঁড়িয়ে সেসব শুনত। একদিন স্কুল থেকে বেরিয়ে এই আলাপচারিতার ফাঁকেই একটা গণ্ডগোল হলো। সোহিনী আর তাতাই তখন কেজিতে পড়ে। ডোডো অর্থাৎ তাতাইয়ের 1 বছরের বড় দাদা, যার ভালো নাম রিক, পড়ে আপার কেজিতে। সেদিন স্কুল ছুটির পরে এক ভদ্রলোক আন্টির ওপরে খুব চেঁচামেচি জুড়ে দিলেন। শুনুন, আপনার ছেলে রিক কী করেছে জানেন? 1 গাদা জল আমার মেয়ে বাসব দত্তাকে খাইয়ে দিয়েছে। মেয়ে আমার অসুস্থ হয়ে পড়েছে। আমি কিন্তু ছাড়ব না। প্রিন্সিপালের কাছে আপনার ছেলের নামে কমপ্লেন করব। বুঝেছেন? কোনো শাসন নেই আপনাদের। আন্টি অসহায় মুখে ডোডোকে প্রশ্ন করে চলেছেন, কী রে, তুই বাসবদাতাকে জল খেয়েছিস কেন? রিক চুপ করে দাঁড়িয়েছিল, কিছু বলছিল না।
আন্টির অসহায় মুখ দেখে 4 বছরের সোহিনীর মনে খুব মায়া হয়েছিল। এই বিপদ থেকে আন্টিকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল সে। মিষ্টি গলায় বলেছিল, আঙ্কেল তুমি কি যে বলো, জল বুঝি কেউ খাইয়ে দিতে পারে? বাসবদাতা খেলো কেন? আর তুমি আন্টিকে বকছো কেন? আন্টি তো কিছু করেনি। এই সুচিন্তিত যুক্তির সামনে ভদ্রলোক থতমত খেয়ে যান। সেই থেকে এই এত বছরে আন্টির কাছে সোহিনী হলো মুশকিল আসান। ভালো মন্দ সব কথা তাকে না বললে আন্টির ভাত হজম হয় না। দারুণ ভালোবাসে তাকে, তবে কখনো কখনো সেটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। যেমন একদিন আন্টি ফোন করলো, শোন একটা মুশকিল হয়েছে, দুটাই বেড়াল মুখ দিয়েছে, এখন কি হবে? মনে হয় ওই কালো হুলোটা নাকি সাদা মেনিটা, বুঝতে পারছি না কোনটা হতে পারে। ও হো আন্টি, যেটাই হোক তুমি এবার থেকে দুধ ভালো করে ঢাকা দেবে, বুঝলে? না না, সে তো হলো, এখন কি করি? তোর আঙ্কেল তো দুধ রুটি খাবে বলল। তুমি আবার দুধ এনে জাল দিয়ে দুধ রুটি দাও। কিন্তু বেরোবো কি করে? এখন শাড়ি পরে বেরোতে গেলেই ও বুঝে যাবে, আর দুধ নষ্ট হবার জন্য আমার উপর চেঁচাবে। তারপরে টাকার ব্যাগও ওই ঘরে। কিছুক্ষণ ভাবল সোহিনী। তোমার কাছে আলাদা কিছু নেই? তার নেই। কালোর পকেট থেকে 100 টাকা সরিয়েছি, সেটা এই ঘরে। ঠিক আছে, ওই টাকা দিয়ে কাজের মাসিকে দুধ আনতে পাঠিয়ে দাও। কি বুদ্ধি রে তোর! একগাল হাসেন সুচেতা। ঠিক আছে, সুমিত্রাকে পাঠিয়ে দিই, ও এখন কাজ করছে। অনেক দিন আসিসনি, কাল আসিস তো? আলুর পরোটা বানিও, অফিস থেকে ফেরার সময়ে যাব। আজকে অবশ্য আন্টির ফোনটা রেখে কিছুক্ষণ ভাবল সোহিনী। চিন্তার কথা তো, ডোডোকে কি একটা ফোন করবে? যা গোমরামুখো ছেলে। হ্যালো, বল। তুমি কি করছো? খাওনি শুনলাম। মা তোকে ফোন করেছে নিশ্চয়ই। একটা কাজ করছি, শেষ হলে খাবো, এখন রেখে দে। কেটে গেল ফোন। উফ, অসহ্য একটা ছেলে, সারা জীবন একই রকম রইল। ভেবেচিন্তে তাতাইকে ফোন করে সোহিনী। তাতাই, তুই কোথায়? আরে সোহিনী ম্যাডাম যে, সকালবেলায় আমার খোঁজ করছিস যে? কি সৌভাগ্য! আমি আজ 7 সকালে বেরিয়েছি, সল্টলেকে কাজ আছে। কাজ সেরে তারপর ক্লাসে যাব। মনে মনে হাসে সোহিনী। তোর কাজ মানে তো আবার শ্রাবণীর কোনো ব্যাপার নিশ্চয়ই। আরে ওই শ্রাবণীর ভাই কি পড়বে সেই নিয়ে ওদের খুব চিন্তা। একটা কোর্সের ব্যাপারে খোঁজ নিতে এদিকে এসেছি। কি বলি বল, না তো করতে পারি না। এবার জোরে হেসে ফেলে সোহিনী। উফ, শ্রাবণী তোকে কিছু খাটিয়ে নেয়। যাকগে চল, আমিও অফিসে বেরোবো, পরে কথা হবে। সন্ধ্যায় আন্টির বাড়ি ঢুকতে গিয়ে আলুর পরোটার গন্ধে মোহিত হয়ে গেল সোহিনী। ঘি ধনেপাতা সব মিশিয়ে অদ্ভুত সুগন্ধ, সাথে আলুর দম দই। হাত ধুয়ে খেতে খেতে ডোডোর ঘরে দরজার দিকে ইশারা করল সে। কি খবর তোমার বড় ছেলের? সে তো কী সব লিখছিল, তারপর দুপুরে ভাত খেয়ে বেরিয়ে গেল। অফিসে তো গেল না মনে হয়। আমার কথার তো ঠিকমতো উত্তরও দেয় না। তুই ফোন করেছিলি? করেছিলাম, মৌনি বাবা কথাই তো বলে না। যাকগে, তোমার ছেলে তুমি বোঝো। আর একটা পরোটা দাও। আরও খানিকক্ষণ বাদে উঠল সোহিনী। বাড়ি ফিরে আর ভাত খাবে না আজ। 3টে পরোটা খেয়ে নিয়েছে লোভে পড়ে। রাতে নিজের ঘরে ল্যাপটপে একটা অনলাইন কন্টেন্ট দেখছিল। হঠাৎ ফেসবুকে নোটিফিকেশন ঢুকলো। রিক চ্যাটার্জি কিছু পোস্ট করেছে। খুলে দেখল ডোডো একটা কবিতা পোস্ট করেছে। তোমাকে সুদূরের নীল নিয়ে আঁকা, সে তোমার ছায়া যেন, আমি যে পেয়েছি তাকে জানো, আলো ছায়া মায়া হেন, তোমায় খুঁজেছে শুধু তীরে, সাগরে যে জল ছিল সে সাগর পাড়ি দেব আজ, আঁধারে জোছনা এলো। হতবাক হয়ে গেল সোহিনী। এ আবার কি? ডোডো তো কোনোদিন কবিতা টবিতা লেখে না, পড়েও না। আঙ্কেল তারাপদ রায়ের ভক্ত, তাই নিজের ছেলেদের নাম দিয়েছিলেন ডোডো তাতাই। কিন্তু ছেলেরা সে পথ মারায় না, এই জন্য সকাল থেকে না খেয়ে অফিসে না গিয়ে এইসব লিখছিল। আর সোহিনী ফোন করাতে রেখে দিতে বলল। চোখ সরু করে মন্তব্যগুলো দেখছিল সোহিনী। সবাই একেবারে ধন্য ধন্য করছে। শেফালি বলে একজন লিখেছে, তোমার কবিতায় নিজেকে পেয়ে আপ্লুত। এই শেফালিটা আবার কে রে বাবা? আন্টিকে জানাতে হবে তো। তারপর থেকে ডোডোর প্রোফাইল রোজই ফলো করে সোহিনী।
আরও কবিতা পোস্ট করেছে সে, আর লাইক কমেন্টের বন্যা বইছে। সবচেয়ে বেশি কমেন্ট করে ওই শেফালি। ভেবেচিন্তে একদিন আন্টিকে ফোন করে সোহিনী। হ্যাঁ মামনি বলো। হ্যাঁ মামনি বল, আমি আজই তোকে ফোন করতাম, একটা মুশকিল হয়েছে। ওহো, আবার কি হলো? তোর আঙ্কেল বুঝলি একদম পাল্টে গেছে। আগে রোজই পকেটে 50 টাকা 100 টাকা রাখতো, আমি সুযোগ বুঝে সরিয়ে ফেলতাম। ইদানিং জানিস 1 টাকাও রাখে না। উফ আন্টি, তোমার এই পকেটমারি স্বভাবটা পাল্টাও। তুমি আঙ্কেলের কাছ থেকে চেয়ে নাও না কেন? আরে এতদিনের অভ্যাস দুম করে পাল্টাই কি করে? ডোডো তো আমার হাত খরচ দেয়, তবুও। তাহলে কি করবে? আমার চিন্তা লোকটা পকেটে না রেখে ওই টাকাটা দিয়ে কি করছে। বুড়ো বয়সে নেশা ভাঙ ধরলো না তো? কি যে বলো, যত আজগুবি ভাবনা। এইটা তোমার মুশকিল? আরে না, আসল কথাটা তো বলিনি। আজ দুপুরে একটা হাতির মতো ছেলে এলো বুঝলি, এসে ব্যাগ খুলে খুঁজেই চলেছে, পায় আর না। তারপর অবশ্য পেল। কি বলছো বুঝতে পারছি না। হাতির মতো ছেলে মানে কি, খুব মোটা? না না, টিংটিঙে রোগা। তাহলে হাতির মতো বললে যে? না না, দূর। ছেলেটার পিঠে এত বড় ব্যাগ নিয়ে হাঁসফাঁস করে এলো যে মনে হলো হাতি। সেলসম্যান নাকি? না না, আজকাল সব পাল্টে গেছে জানিস। টাকা পয়সা চাইনি, কিন্তু আমাকে একটা বাক্স ধরিয়ে দিয়ে সই করিয়ে নিয়ে চলে গেল। আন্টি, টাকা নিশ্চয়ই আগে থেকেই দেওয়া ছিল, তাই চাইনি। বাক্সে কী ছিল? তোমার ছেলেদের জিনিস নিশ্চয়ই। আরে না রে, বাক্সের উপরে আমার নাম লেখা। আমি তো অবাক। তারপর তোর আঙ্কেল ফোন করে বলল আমার জন্য নতুন মোবাইল ফোন, স্মার্টফোন কিনেছে বুঝলি। আমি তো এসব চালাতে পারি না। এখন কি হবে বলতো? ওহো, এখন বুঝতে পেরেছি। এই জন্য আঙ্কেলের পকেটে টাকা পয়সা থাকতো না। আর তুমি কত কি বললে আন্টি? চালাতে পারো না আবার কি কথা? সব শিখে যাবে। আমি যাব সামনের সপ্তাহে। ততদিনে তাতাইকে বলো শ্রাবণীর খিদমত না খেটে মাকে একটু মোবাইল ব্যবহার শেখাক। আমি সেই ভাগ্য করে এসেছি কি না। ছেলেরা আমায় কত পাত্তা দেয়। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে সুচেতা। একটু ইতস্তত করে সোহিনী। তারপর বলে, আচ্ছা ছাড়ো এসব। একটা কথা বলো আন্টি, তুমি শেফালি বলে কাউকে চেনো? শেফালি? হ্যাঁ, কেন চিনব না, ভালো করেই চিনি। চেনো? বাড়িতেও এসেছে বুঝি? বাড়িতে আসবে কেন? শেফালি বিখ্যাত নর্তকী ছিল রে। ওই ক্যাবারে ট্যাবারে নাচতো, অনেক সিনেমাও করেছে। তোদের সময়ের মেয়েরা চেনে না, আমরা খুব চিনি। সত্যজিৎ রায়ের বইতেও অভিনয় করেছে। উফ আন্টি, ক্যাবারে ডান্সার শেফালির কথা বলছি না, তাকে তো আমিও চিনি। কেন চিনব না? এই তো কিছুদিন আগে মারা গেলেন। তোমার বড় ছেলের বন্ধু শেফালি নামে কাউকে চেনো? ডোডোর বন্ধু শেফালি? আমি তো চিনি না রে। ডোডো কি কথাবার্তা কয়? মুখে তো কুলু পাঁটা। সে মেয়েকে তুই চিনলি কি করে? ডোডো দেখালো? না না, তোমার ছেলে আমার সঙ্গে কটা কথা বলে, ফেসবুকে দেখেছি। তুমি তো স্মার্টফোন কিনেছ, তুমিও দেখতে পাবে। আমি শিখিয়ে দেব তোমায়। প্রেম দ্বিধায় ভরা শান্ত মেজাজ পেরিয়ে তোমায় পেয়েছি যে আজ। ঘূর্ণিঝড়ের উন্মাদনা মাতাল করা সম্ভাবনা। রাত পেরোনো ভোরের খেলা, স্নিগ্ধ সবুজ বিকেলবেলা। ভিতর ঘরে বৃষ্টি ঝরা, আশায় আশায় ভালোবাসায় বাঁচো। কখনো যে বলবো তোমায়, তুমিও জানো এমনটা নয়। মুখে বলার কেই বা আছে, অনুভবেই ফুল ফুটেছে। দুজন মানুষ কেবল টানে, সেটুকুই তো অনেকখানি। কেউ যে আছে হয়তো দূরে, তবুও মনের অন্তঃপুরে। চোখ বুঝলেই একটু বাঁকি, অতল মেদুর স্বপ্ন আঁকি। ঘিরেই থেকো, কাছেই রেখো, দেখো। ডোডোর এই প্রেম বলে কবিতাটা দেখতে দেখতে চোখের কোণে জল চিকচিক করছিল সোহিনীর। না, এই দীর্ঘ 23 বছরে ডোডো কখনো কিছু বলেনি তাকে। কটা কথা বলে তাই বোধহয় গুণে বলা যায়। তবুও কি না বলা কথা কিছু থাকে না? এত বছর ধরে সোহিনী তো মনে মনেই একজনকেই ভালোবেসে এসেছে, ওই গোমরা মুখ রসকসেন ডোডোকেই। সে কি কোনো দিন মুখ তুলে চেয়েছে? এই কবিতাতেও শেফালির কমেন্ট এসেছে, সেই কমেন্টে ডোডো লাইকও রয়েছে। যাই হোক, সোহিনী আর ভাববে না এসব।
এবার বোধহয় ও বাড়ির সাথে সম্পর্ক ছেদের সময় এসেছে। শুধু আন্টির জন্যই কিছু করা যায় না। সোহিনী না গেলে আন্টি বোধহয় বাড়ির সামনে ধর্নায় বসে পড়বে। অফিসে গিয়ে কাজে ডুবে গেল সে। ডেটা অ্যানালিসিসের কাজটা তার বিশেষ প্রিয়। কাজ থেকে মুখ তুলল বেলার 2টোয়। মোটামুটি উদ্ধার হয়েছে। রিপোর্ট জমা দিয়ে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। রত্নাকে ফোন করে সন্ধ্যাবেলা একটা সিনেমা গেলে হয়, যদি তাতে মনটা ঠিক হয়। টিফিনে মায়ের বানানো চাউমিন খাচ্ছিল সে। এমন সময় আন্টির ফোন ঢুকলো। আজ আসবি অফিস থেকে? কেন? আজ তো সিনেমায় যাব ভাবছিলাম। একটা জিনিস রেখেছি তোর জন্য। কি? ওই যে বিকে ব্লকের তনুশ্রী আছে না, চিনিস তো? সে আজকাল গয়নার ব্যবসা করছে। পরশু বাড়িতে এসে ধরে পড়ল। যত বলে আমি এসব পড়ি না, শুনবেই না। তোর জন্য যদিও একটা নেওয়ার ছিল। খুব নাছোড়বান্দা মেয়ে। ঠিক বিক্রি করে তবে গেল। বাহ, গুড। আমার প্রাপ্তি হচ্ছে তাহলে। কি নিয়েছ আমার জন্য? একটা মুক্ত সেট, খুব সুন্দর দেখতে। ঠিক আছে, আসবো তাহলে। 6:30টার মধ্যে আসিস কিন্তু। কেন? তুমি তো বাড়িতেই থাকবে। একটু দেরি করলেই বা কি। দূর, তর্ক করিস না তো, সময়ে আসবি। সকাল বিকেল তোকেই দেখছি। সারাদিন তুই অনলাইন। লক্ষণরেখা সেটাই আমার। নয় সবার জন্য এক আইন। ধর কখনো আমার ইচ্ছে করলে আসবি কি তার বাইরে? নাকি চুপ করে যাওয়া বিষাদ সন্ধ্যা, আমিই থাকবো বাইরে। এসি বাসে বসে মোবাইল নাড়াচাড়া করছিল সোহিনী। ডোডো আবার কবিতা লিখেছে। শেফালি কমেন্টে লিখেছে, মুগ্ধ হয়ে পড়ি, এই কবিতার সাথেই দিনরাত কেটে যায় আমার। প্রপিক কি পাল্টেছে শেফালির? প্রোফাইলটা খুলে সোহিনী। একটা সমুদ্রনীল জামা পরে ছবি দিয়েছে শেফালি। চোখে সানগ্লাস, 2 কানে 2টো মস্ত হলুদ দুল। খুব সুন্দর দেখাচ্ছে তাকে। ছবিতে 350 লাইক, যদিও মাত্র ঘণ্টাখানেক আগে পরিবর্তন হয়েছে। ডোডোর লাইকও রয়েছে। ফেসবুক বন্ধ করে দেয় সোহিনী। ভালো লাগছে না কিছু। আজ আন্টির বাড়ি না গেলেই হয়। ফিরে যাবে বরং। কিন্তু বাস স্টপ এসে গেছে। এবার নামতে হবে। বাস থেকে নেমে মন পরিবর্তন হয় সোহিনীর। ফিরেই যাবে সে। ভীষণ মন খারাপ লাগছে। এমন সময় আন্টির ফোন ঢোকে। হ্যালো সোহিনী, তুই কোথায়? এখনও এলি না? এই তো আন্টি, আমি বাস থেকে এবার নেমেছি। কিন্তু জানো তো, একটু কাজ পড়ে গেছে। আমি ভুলে গিয়েছিলাম। আমি আজ আর যাব না তোমাদের বাড়ি। ভাবছি ফিরে যাব। ও মা, সে কি কথা! বাস থেকে নেমে 5 মিনিট হাঁটলেই আমাদের বাড়ি, আর তুই ফিরে যাবি মানে? কি যে হয় তোদের, কে জানে বাবা। না না, তুই চলে আয় তো। তবে একটা মুশকিল হয়েছে। কি হলো? সেই যে তনুশ্রীর কথা বলেছিলাম না, সেদিন তো 3টে গয়না বিক্রি করে গেল। এদিকে আবার হোয়াটসঅ্যাপ করেছে আমায় যে আজকে সন্ধ্যাবেলা নতুন কালেকশন নিয়ে আমাদের বাড়ি আসবে। তুই বল, আমি কি রোজ রোজ গয়না কিনবো নাকি? আমিও বলে দিয়েছি আমি সন্ধ্যাবেলা বাড়ি থাকবো না। তুমি আজ এসো না, পরে তোমার সাথে যোগাযোগ করে নেব। এইবার ভয় হচ্ছে, আমি যদি বাড়িতে থাকি আর ও যদি দেখার জন্য চলে আসে, তখন ক্যাশ কটকট হয়ে যাবে। তাই আমি একটুখানি বাড়ির বাইরে আছি, বুঝলি? এই 7টা নাগাদ ফিরব। তুই বাড়ি এসে আধ ঘন্টা বসে চা খা, আমি ঠিক ফিরে আসব। আন্টি, আজকে ছেড়ে দাও। আমি চলে যাই আন্টি, মানে শরীরটা ঠিক লাগছে না। অন্য দিন আসব। না না, শরীর আবার কি হলো? কি যে বলিস না, সব ঠিক আছে। বসে কাগজ পড় না। বাড়িতে ডোডো আছে, দরজা খুলে দেবে তোকে। আসলে তনুশ্রী সেদিন ডোডো তাতাইকেও ছাড়েনি। ওরাও কিনলো জানিস? ওরা কি কিনলো আন্টি? তাতাই একটা বিটসের মালা নিল, শ্রাবণী জন্মদিনে দেবে বলল। ডোডোও তো কিনলো বেশ বড় একটা হলুদ দুল। কে জানে কাকে দেবে। আমি কিছু জিজ্ঞেস করি না, দিক যাকে খুশি। আন্টির ফোন কেটে আর একবার শেফালির ছবিটা দেখে সোহিনী। কানে হলুদ দুল পরা। জীবনের অনেক ঘটনাই তো মেনে নিতে হয়। না, কাল থেকে কদিন ফেসবুক থেকে বিরতি নেবে। সন্ধ্যাবেলার দিকে কোনো একটা কোর্স করতে হবে, না হলে খালি সময় কাটানো একটা সমস্যা হয়ে যায়। চোখ মুছে নিজেকে শক্ত করে হালকা হাতে 2বার বেল বাজায় সে। দরজা খুলল ডোডো। একটা সাদা টি শার্ট আর ট্র্যাক প্যান্ট পরা, কেমন যেন অপ্রস্তুত মুখ। আয়। ডোডো সোফা দেখিয়ে দেয় তাকে। বসে ঘাম মুছছে সোহিনী। দ্রুততালে চলছে তার হৃদয়।
ডোডো সামনে জলের বোতল এনে রাখল। এবার একটু হাসি পেল তার। আন্টি বোধহয় ছেলেকে খুব করে নির্দেশ দিয়ে গেছে। তুমি তোমার কাজ করো, আমি অপেক্ষা করছি। 7টার মধ্যে আন্টি ফিরবে তো। ডোডো তবুও তাকেই দেখছে। কফি খাবি? ইচ্ছে করল মাথা নেড়ে না বলে সোহিনী। চোখ ফেটে জল আসছে। কি হবে ডোডোর সামনে বসে থেকে? ডোডো রান্নাঘরে উঠে গেছে। একটু বাদে ট্রে নিয়ে সামনে রাখে। ধুমায়িত কফি সাথে কুকিজ আর কাজু আলাদা প্লেটে। বললাম তো খাবো না। কিছু না বলে নিজের কফিটা তুলে চুমুক দিচ্ছে ডোডো। তোর সাথে একটা দরকার ছিল। হৃদয়ে চমক লাগে। বলো। পকেট থেকে একটা ব্রাউন পেপারের পার্সেল বের করেছে ও। এটা তোর জন্য, খুলে দেখ। পার্সেলের ভিতরে সেলফেনে মোড়া খুব সুন্দর একজোড়া হলুদ দুল। হিসেব মেলাতে পারছিল না সোহিনী। বুকটা ধকধক করছে। মুখ থেকে বেরিয়ে গেল, আমি ভেবেছি তুমি শেফালির জন্য কিনেছ। ডোডোর মুখে বিস্ময়। কে শেফালি? তোমার ফ্রেন্ড লিস্টে দেখি তো, কমেন্ট দেখি। দাড়ি গোঁপের ফাঁকে সুন্দর মুখটাতে হাসি ভরে ওঠে। তাই জন্য আমি তোকে দুল উপহার দেব, এটা তুই ভাবলি? কথা আসে না সোহিনীর মুখে। সোফা থেকে নেমে সামনের মেঝেতে বসেছে ডোডো। দুলশুদ্ধ সোহিনীর হাত থিরথির করে কাঁপছে। খুব আস্তে করে সেই হাত ধরেছে ও। তুই কিছু বুঝিস না? কার জন্য লিখি কবিতা? কেমন দমবন্ধ অভিমানে মুখ ঘুরিয়ে নেয় সোহিনী। চোখের কোণ জ্বালা করছে। কি করে বুঝবো? তুমি কিছু বলেছ কোনো দিন? তোর মাথায় গোবর পোড়া? কোনো ইনটিউশন নেই? আমি কি করে বুঝি? কি বোঝো? যে তুই আমাকে ভালোবাসিস। দুটো পুরুষালী হাত খুলে নিচ্ছে সোহিনীর কানের দুল। আস্তে করে পরিয়ে দিচ্ছে হলুদ দুল জোড়া। টেনে নিচ্ছে মুখটা। ডুবে যাচ্ছে সোহিনী, কানটা গরম। দু এক মুহূর্ত পৃথিবী স্তব্ধ হয়েছিল। হুঁশ ফিরল বেল বাজার শব্দে। মা ফিরেছে বলে ডোডো দরজা খুলতে যায়। আন্টি ঢুকেই একগাল হাসল। তুই এসে গেছিস? দাঁড়া, তোর খাবার নিয়ে আসি। ডোডো ঢুকে গেছে নিজের ঘরে। সোহিনীর হাতে দহি বড়ার প্লেট দিয়ে আন্টি বলল, শোন, আবার একটা মুশকিল হয়েছে তো, তাই তোকে ডেকেছি। একটু সামলেছে সোহিনী। কি মুশকিল হলো বলো? শ্রাবণীর বাবা ফোন করে বলছে এনগেজমেন্ট করে রাখতে। ভালো তো। আমার বড় ছেলেটা কে, ডোডো না তাই? একটা চমক লাগে সোহিনীর। আন্টি ডোডোর বিয়ের কথা ভাবছে, আর পরামর্শদাতা কিনা ও নিজে। আন্টির প্রতি অভিমান হয় কেমন। ভালোবাসে না আন্টি ওকে, শুধু মুশকিল আসান ভাবে। আমি কি করব? তোমার বড় ছেলের সাথে কথা বলো, তারপর দাও বিয়ে। ডোডোকে জিজ্ঞেস করব? সে কোনোদিন কিছু বলেছে? তুই বল, তোর কবে কখন সুবিধা, তারপর তোর বাড়িতে কথা বলবো। আমার বাড়িতে? আর কার? হাসে আন্টি। হলুদ দুলে তো খুব মানিয়েছে দেখছি। আর লজ্জা পেতে হবে না। দেখি কাছে আয়। আমি সব জানি বুঝলি, তাই তো তোকে আজ ডেকেছিলাম। ছেলেটা তোকে একা পেয়ে কিছু বলবে জানতাম। আর কত চুপ থাকবে? আন্টির বুকে মুখ লুকিয়ে আছে সোহিনী। মাথায় হাত বোলাচ্ছে আন্টি। ডোডো বেরিয়ে একবার দৃশ্য দেখে আবার ঘরে ঢুকতে যায়। আন্টি বলে, সামনের মাসে আগে তোদের এনগেজমেন্ট হবে, তারপর তাতাইয়ের। মনে থাকে যেন। আমি আজ শুধু শুধু তনুশ্রী ফ্ল্যাটে বসে যা বোর হয়েছি। আরও 2 সেট জাঙ্ক জুয়েলারি গচিয়ে ছাড়ল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।